আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা 2025-এর রাজশাহী বোর্ডের ফিজিক্স কোশ্চেনে একটা প্রশ্ন আমরা সলভ করব। সেটা হচ্ছে চলতড়িৎ এবং স্থির তড়িৎ দুইটার সমন্বয়ে একটা কোশ্চেন হয়েছে। এই কোশ্চেনটা আমরা সলভ করব। তো এখানে দেখা যাচ্ছে কোশ্চেনটা দৃশ্যপট 1 নম্বরে বলা হচ্ছে একটি ধাতব গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। একটা ধাতব গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। এটা হচ্ছে দৃশ্যপট 1। দৃশ্যপট 2 এ বলা হচ্ছে একটা এখানে বর্তনী দেওয়া আছে, বর্তনীতে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, চারটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটার ভ্যালু ইন টাইটেল আছে 20, 10, 8 এবং 7। আমরা এখানে দেখব কোনগুলো প্যারালাল কোনগুলো সিরিজে কানেক্টেড। এবং কোশ্চেনের নাম্বার যদি আমরা যাই বলছে দৃশ্যপট 1 এ ধাতব গোলকটির ধারকত্ব ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা নির্ণয় করতে বলা হয়েছে, এবং দৃশ্যপট 2 তে বলা হয়েছে বর্তনী এবিসি পথ, এই যে আমি যদি এ বি সি এই পথে যদি যাই, এ বি সি এই পথে, এবং বর্তনীর এডিসি পথ, এডিসি এই দুই পথে যে ব্যয়িত শক্তি সমান হবে কিনা এটা আমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, অবশ্যই ম্যাথমেটিক্যাল ওয়েতে বিশ্লেষণ। এবং বর্তনীতে বলা হচ্ছে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ চালনা করতেছে, মানে করা হলো। ফার্স্ট কোশ্চেন আমরা হচ্ছে 7 নম্বরের না 7-এর হচ্ছে নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। এখানে ধারকত্ব এই জিনিসটা বলা হয়েছে, এখানে ধাতব গোলক। ফার্স্ট কথা হচ্ছে ধাতব গোলক। তাহলে একটু আমি এর ব্যাকগ্রাউন্ডটা ব্যাখ্যা করি কিভাবে আমরা সলভ করব, বা হচ্ছে আমরা থিওরির দিকে আলোচনা করি। তাহলে এইটা হচ্ছে একটা গোলক, সাপোজ আমরা চিন্তা করি এখানে বৃত্তই বোঝা হচ্ছে, 3D তে একটা গোলক। এই গোলকের ব্যাসার্ধ আমরা ধরছি স্মল আর, এবং আমরা গোলকে একটা চার্জ দিয়েছি, ধাতব গোলক যেহেতু বলা হয়েছে, আমরা গোলকে কি দিয়েছি, কিউ পরিমাণ চার্জ দিয়েছি। কিউ পরিমাণ আমি গোলকে চার্জ দিয়েছি। গোলকে কিউ পরিমাণ যদি চার্জ দেওয়া হয়, তো ধাতব গোলকের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যখন গোলকে চার্জ দেওয়া হবে কিউ পরিমাণ, তখন আমি ধরি পজিটিভ চার্জ, এখন ধরে নিচ্ছি আমাদের সুবিধার্থে পজিটিভ বা নেগেটিভ চার্জ কিছু বলে নাই, সাপোজ আমি পজিটিভ চার্জ ধরে নিচ্ছি। তো এই যে গোলক, আমরা গোলকে চার্জ দিলাম, তো গোলকের ধর্ম অনুযায়ী ধাতব গোলক, সেটা হচ্ছে নিউরেট হোক ফাঁপা হোক, ধাতব গোলক হলেই এই চার্জ গুলো কি হবে, তার সারফেসে পৃষ্ঠে সর্ব জায়গায় ছড়িয়ে যাবে। ধাতব গোলকের বৈশিষ্ট্য যেরকম চার্জ সবসময় সারফেসে থাকবে। কিন্তু আমরা যদি বিশ্লেষণ যখন করতে যাব, তখন এটা দেখবো একটা পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জের মতো বিহেভ করবে। বিন্দু চার্জ মানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড চার্জ, মানে চার্জ গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। যখন পয়েন্ট চার্জের কনসেপ্ট আসবে, তখন এই চার্জ গুলো যে কাজটা বিহেভ করবে, এই ডিস্ট্রিবিউটেড চার্জ একটা হচ্ছে সারফেসে থাকার ফলে যে বিহেভ করবে, এই চার্জ গুলো যদি কেন্দ্রে থাকে, সমস্ত চার্জ যদি আমি কেন্দ্রে ধরে নিই, যে এখানে সমস্ত চার্জ কোথায় আছে, তার কেন্দ্রে আছে, তাও যে ক্যারেক্টারিস্টিক হবে এই ক্ষেত্রে চার্জ গুলো সারফেসে ডিস্ট্রিবিউটেড আছে, তাও ক্যারেক্টারিস্টিক সেম হবে। সুতরাং আমরা সুবিধার্থে ধরে নেব যে এই গোলকে কিউ পরিমাণ চার্জ কেন্দ্রে আছে। এর ফলে এই গোলক একটা বিভব ক্রিয়েট করবে চারপাশে, এই যে এর পৃষ্ঠে একটা বিভব ক্রিয়েট করবে। তাহলে আমরা বিভবের ফর্মুলা জানি, গোলকের পৃষ্ঠে বিভব ভি ইকুয়াল টু কে, কিউ পরিমাণ চার্জ দিয়েছি কিউ ডিভাইড বাই আর, এটা হচ্ছে গোলকের বিভব। এবং ক্যাপাসিট্যান্স আমরা কি জানি, ধারকের ডেফিনেশন কি জানি, ধারকের ধারকের বৈশিষ্ট্য হচ্ছে সে কিছু চার্জ ধরে রাখে, এটা গোলক, গোলকের ধারকের সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। কিউটা হচ্ছে চার্জ, গোলকে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, এবং ভিটা হচ্ছে সে দুই প্লেট বা গোলকের বিভব পার্থক্য। তাহলে এখানে ভি এর ভ্যালুটা আমরা জানি, ভি এর ভ্যালুটা যদি এখানে আমরা হচ্ছে বসায় দিই, এখানে আমরা যদি বসায় দিই কিউ ইকুয়াল টু ভি এর ভ্যালু হচ্ছে কে কিউ ডিভাইড বাই আর, তাহলে আমরা এখানে দেখব সিটা এই কিউ ইন্টু আর বাই কে, কিউ কিউ, এই কিউ আর কিউ চলে যাবে, তাহলে আমরা ফাইনালি সি এর যে ভ্যালুটা এটা পাবো আর ডিভাইড বাই কে। তো একটা গোলকের ক্ষেত্রে, এখানে গোলকটা আমি শূন্য মাধ্যম চিহ্ন, গোলকের ক্ষেত্রে অন্য কোনো শুধু ধাতব গোলক আছে,
তো এখানে সি ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি, সি ইকুয়াল টু পাচ্ছি আর বাই কে। কে এর ভ্যালু আমরা জানি, কে এর ভ্যালু হচ্ছে 9 গুণিত 10⁹ ঠিক আছে, এটা হচ্ছে কে এর ভ্যালু। কে এর এককটা কিভাবে আসবে এটা নির্ণয় করতে হবে। এটা আমরা জানি কে এর এককটা কিভাবে নির্ণয় করতে হয়, অ্যাকচুয়ালি এটা আমারও মনে থাকে না, আমি এভাবে যাই। এই এফ ইকুয়াল টু আমরা জানি কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, দেয়ারফর কে ইকুয়াল টু আমরা পাই এফ আর স্কোয়ার Q1 Q2। এখান থেকে কে এর এককটা আমরা পাবো নিউটন মিটার স্কোয়ার পার কুলম ইনভার্স। সো কিউ এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা হচ্ছে কি এর একক। আমরা এখানে ভ্যালু গুলো যদি বসাই দিই, আর এর ভ্যালু এখানে বলছে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটারকে আমরা মিটারে নেব, সেন্টিমিটারকে যদি মিটারে নিই তাহলে আর এর ভ্যালু আমরা এখানে আর ইকুয়াল টু 8 সেন্টিমিটার, তাহলে মিটারে নিলে কি যেতে হবে আর বাই 100, আর বাই 100 এটা হচ্ছে মিটার, আর বাই 100 মিটার। দেন আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। আর এর ভ্যালু হচ্ছে 8/100, কে এর ভ্যালু হচ্ছে 9 গুণিত 10⁹ নিউটন মিটার স্কোয়ার। সরি, এখানে একক বসানোর কোনো প্রয়োজন নেই, এটা দেওয়ার পর আমরা যদি এটা ক্যালকুলেট করি একটা ভ্যালু পেয়ে যাব আমরা, 8/9 গুণিত 10⁹ গুণিত 100। দেয়ারফর আমরা যদি এখানে ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা দেখি, 8/9 10⁹ গুণিত 100, দেয়ারফর এখানে ভ্যালুটা পাবো 8.89 গুণিত 10⁻12 ক্যাপাসিট্যান্সের এক হচ্ছে ফ্যারাড, দেয়ারফর ফ্যারাড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই গ নাম্বার কোশ্চেনের আমরা অ্যান্সার পাইলাম যে একটা ধাতব গোলক 8 সেন্টিমিটার যার ব্যাসার্ধ দেওয়া হয়েছে এবং এখানে ধারকত্ব আমরা নির্ণয় করতে পারছি, এর ভ্যালুটা হচ্ছে 8.89 10⁻12 ফ্যারাড। এখন আমরা যদি আরেকটা কোশ্চেনে নেক্সট কোশ্চেনে যাই, আমি এটা আবার কপি করতেছি, আমরা এই কোশ্চেনটা আবার সলভ করব। ঘ নাম্বার কোশ্চেনটা আমরা সলভের দিকে যাই। ঘ নাম্বার কোশ্চেন কিভাবে সলভ করতে আমরা দেখি। ঘ নাম্বারে কোশ্চেনে এই যে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটাকে আমরা আর একটা এই যে দেখা আছে এটা হুইটস্টোন ব্রিজের ইন্টারমিডিয়েট আসবে, হুইটস্টোন ব্রিজ যদি এখানে একটা জি বা এখানে গ্যালভানোমিটার দিয়ে দিত তাহলে এটা হুইটস্টোন ব্রিজ ইন্টারমিডিয়েট কনসেপ্ট থাকবে, কিন্তু এটা হুইটস্টোন ব্রিজ নাই, এখানে সিম্পলি একটা প্যারালাল সার্কিট হয়ে গেছে এবং সিরিজ প্যারালাল কম্বিনেশন। যদি এটাকে আমরা ড্র করি এইভাবে, এটা একটা, এটা একটা লাইন এবং এই হচ্ছে আরেকটা লাইন, এইভাবে আছে। আমরা এখানে কি করছি, এখানে দেওয়া আছে একটা একটা হচ্ছে সোর্স দিয়ে দিয়েছে, যে সোর্সটার ভোল্টেজ হচ্ছে ব্যাটারি যে 220 ভোল্ট। এই পয়েন্টটাকে তারা বলছে নাম দিয়েছে এ, এখানে R1, এই মাঝের পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে R2, এই পয়েন্টটা সি বলছে, এটাকে বলছে তারা ডি, R3, R4। এবং প্রত্যেকটার ভ্যালু এখানে দেওয়া আছে, আমি ভ্যালুগুলো আর লিখতেছি না আর এর পাশে। এখন আমরা দেখতে হবে, আমরা যদি এটা অ্যানালাইসিসের দিকে যাই, এই দুইটা রেজিস্ট্যান্স নিজেরা সিরিজে কানেক্টেড আছে, এই দুইটা নিজেরা সিরিজে কানেক্টেড আছে। যখন দুইটা সিরিজে কানেক্টেড নিজেরা থাকতেছে তখন আমরা যদি লিখি R1 প্লাস R2, তাহলে প্রথম অংশের যে রেজিস্ট্যান্স কত হবে, ওপরে হলো 20 আর কত আছে R1 এর ভ্যালু হচ্ছে 20, R2 এর ভ্যালু 10। এই দুটো সিরিজে থাকলে কি হয়, সিরিজ রেজিস্ট্যান্স আমরা জানি যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেওয়ার পর আমাদের এখানে R1 আর R2 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো নতুন যে ভ্যালুটা পাবো আমরা এখানে, ওই যে সার্কিট আবার ড্র করি, এটা নিচের অংশটুকু যদি ড্র করি তাহলে এটা, দেওয়ার পর আমাদের হচ্ছে 220 ভোল্টের একটা সোর্স, 220 ভোল্টের সোর্স, তাহলে R1 R2 যোগ হলে কত হবে 30 ওহম। এবার নিচের অংশটুকু কত হবে, 8 আর 7 আছে তাহলে হবে 15 ওহম, এটা হচ্ছে 15 ওহম। এখন এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, আমরা এই যে বুঝতে পারতেছি।
তাহলে বুঝতে পারতেছি যে প্যারালাল আসে, তাহলে এটা আমরা ভ্যালুটা বের করবো। এখন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভ্যালু বের করা যায় কিছু টেকনিক আমি দেখি, মানে এটা হচ্ছে ডিরেক্ট আমি ম্যাথটা করাতে পারি, কিন্তু সেদিকে না গিয়ে আমি হচ্ছে একটু টেকনিকটা দেখি কিভাবে আমরা ইজিলি করব। এটা একটা R1 ধরে, সাপোজ এটা হচ্ছে আমি ধরলাম। এটার সুবিধার্থে নাকি যে R1 R2 আমরা হচ্ছে সাপোজ একটা রেজিস্ট্যান্স ধরলাম, হচ্ছে কত ধরবো আমি, হচ্ছে R1 R2 এরকম দুইটা রেজিস্ট্যান্স আছে, R1 R2 দুইটা রেজিস্ট্যান্স আসে, তাহলে আমরা এই দুইটার প্যারালাল কানেকশন করবো। সরি, এখানে R1 R2 আমি না দিয়ে নতুন ভ্যালু দিই, যে আপনাদের কনফিউশন হইতে পারে, কোশ্চেন আরো আছে। এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, দুইটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এদের তুল্য রেজিস্ট্যান্স আমরা বের করবো। তুল্য রেজিস্ট্যান্স বের করলে পি আর কিউ এর তুল্য রেজিস্ট্যান্স কি হয়, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/P প্লাস 1/Q, এটা 1/P 1/Q। এখন আমরা যদি এটার ভ্যালুটা বের করি, নিচে হচ্ছে লসাগু আসবে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু লসাগু নিলে হচ্ছে পি, কিউ লসাগু পাবো, এখানে হয়ে যাবে কিউ, সরি এখানে হয়ে যাবে কিউ প্লাস হয়ে যাচ্ছে পি, আর এখানে আছে পি কিউ। দেয়ারফর এটাকে রিভার্স করলে আই ইকুইভ্যালেন্ট অফ প্যারালাল পাচ্ছি পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, এই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ওপরে যে দুইটা রেজিস্ট্যান্স, লবে যে দুইটা রেজিস্ট্যান্স তাদের কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, আর হরে যে দুইটা রেজিস্ট্যান্স তারা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, গুণ হচ্ছে আর হরের দুটা ভাগ হচ্ছে। তাহলে আমরা এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি আর প্যারালাল রেজিস্ট্যান্স বের করি, তাহলে উপরে দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে আমাদের এত এতক্ষণ পর্যন্ত শুধু থিওরিটা বুঝলাম, তাহলে কোশ্চেনে যদি আর তুল্য রোধ বের করি, তাহলে যদি কত হবে, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওপরের দুটো রেজিস্ট্যান্সের গুণ, 30 আর 15 হচ্ছে গুণ হবে, 30 গুণিত 15 গুণ হয়ে যাচ্ছে, উপরে দুটো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে গুণ 30, আর নিচে হচ্ছে 15 গুণ, আর নিচে হবে যোগ 30 প্লাস 15। ক্যালকুলেটর দিলে ভ্যালুটা আমাদের দেখাবে, ক্যালকুলেটর 30 15। আমরা জানি এই প্যারালাল করলে যে রেজিস্ট্যান্স পাওয়া যায় সেটা সবচেয়ে ছোট রেজিস্ট্যান্সের চাইতেও ভ্যালুটা ছোট হয়, এক্ষেত্রে আসবে 10 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। আমাদের আমার ঘ নাম্বারে এই পর্যন্ত আমাদের করতে বলা হয়নি আসলে, ঠিক আছে, আমাদের বলছে হচ্ছে ব্যয়িত শক্তি বের করতে বলছে। তো আমরা প্রথমে তুল্য রোধটা বের করলাম, এটা গেল তুল্য রোধ। এখন আমরা যাব তুল্য রোধের এখন কারেন্ট কত ফ্লো হয়, বর্তনী দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হয় সেটার দিকে যাই। তাহলে এই এই আর ইকুইভ্যালেন্ট আমরা পাই গেছি 10 ওহম, ভোল্টেজ দেওয়া আছে 220, তাহলে আই কারেন্টটা ফ্লো হবে 220/10, আছে 22 অ্যাম্পিয়ার এটা। এখন এই কারেন্টের এই পোর্শনের ভিতরে কতটুকু যাবে সেটা আমরা বের করব। তাহলে আমরা হচ্ছে চিন্তা করি এ বি সি অংশে বিদ্যুৎ, এ বি সি অংশে তড়িৎ প্রবাহ। তো আমরা এই সার্কিটের হিসাবে দেখছি যে এই সার্কিটের হিসাবে এবিসি এর কনসেপ্টে আমরা দেখছি যে এই দুইটা প্যারালাল, ঠিক আছে। তাহলে এইখানে এবিসি তড়িৎ প্রবাহ, আমরা যদি এটা ড্র করি, অ্যাকচুয়ালি সার্কিট দুটো এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, এটা 220 ভোল্ট, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 15, এই অংশতে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে 15, এই অংশতে কারেন্ট ফ্লো হচ্ছে 22 অ্যাম্পিয়ার। তাহলে 30 অংশের ভিতরে মানে এ বি সি, এটা হচ্ছে এ, উপরের অংশ হচ্ছে এবিসি, এবিসি অংশে কারেন্ট ফ্লো। আমরা প্যারালাল সার্কিটের কনসেপ্ট অনুযায়ী যদি যাই, প্যারালাল সার্কিটের অংশ কনসেপ্ট যদি যাই, তাহলে এবিসি অংশে কারেন্টকে লিখছি আমরা আই এবিসি, ওই অংশে কারেন্ট কত, আমরা যে প্যারালাল কনসেপ্ট যাই তাহলে অপর রেজিস্ট্যান্স মানে কারেন্ট ডিভাইডার রুলস অনুযায়ী 15 ডিভাইড বাই হবে 30 প্লাস 15 ইন্টু টোটাল কারেন্ট 22 অ্যাম্পিয়ার। তাহলে এবিসি অংশে কারেন্ট পাচ্ছি আমরা 15 ডিভাইডেড বাই 45 into 22, আমরা পাচ্ছি
22/3 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি এবিসি পথে। এবিসি পথে এত দূর পাইছিলাম, তাহলে আমরা হচ্ছে এ এ ডিসি পথে যদি যাই, এডিসি পথে তাহলে কত হবে? 30 ডিভাইডেড বাই 30 প্লাস 15 গুণিত 22। তাহলে এখানে ভ্যালুটা পাই যাই আমি 44/3। এখানে ভ্যালুটা পাচ্ছি 44/3 অ্যাম্পিয়ার এডিসি পথে। তাহলে এবিসি পথে আমরা এখন দেখি কোন একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, তার রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এবং এর ভ্যালু দেওয়া আছে আই। তাহলে এখানে পাওয়ার কত যাবে আমরা জানি আই স্কোয়ার আর, কিন্তু যেহেতু শক্তি বলছে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত আমরা জানি পিটি, তাহলে আই স্কোয়ার আর টি। এটা করলেই হয়ে যাবে আমাদের ম্যাথ, আই স্কোয়ার আর টি। আমরা এই কনসেপ্টে আমরা এই ফর্মুলা দিয়ে করবো ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে আমরা যাই, ডাব্লিউ হচ্ছে এবিসি, এবিসি পথ। এবিসি পথে এই আর 1 আর 2 এই দুইটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 22/3 অ্যাম্পিয়ার। দুইটার কারেন্ট সমান। আমরা এখানে লিখতে পারবো আই এ বি সি স্কোয়ার আর 1 প্লাস কত যাবে ইন্টু টি, এরপর হচ্ছে আই এ বি সি স্কোয়ার আর 2 ইন্টু টি। আমরা যদি এখানে আমরা আই এ বি সি স্কোয়ার এই টিটা কমন নিই, তাহলে পাওয়া যাবে আর 1 প্লাস আর 2। ঠিক আছে, তাহলে আই এ বি সি এর মান হলো 22/3, 22/3 তার উপর স্কোয়ার। টি এর ভ্যালু এই কোশ্চেনেই বলছে, টি এর ভ্যালু হচ্ছে যে 10 সেকেন্ড ধরে বিদ্যুৎ ফ্লো হবে। তাহলে হচ্ছে 10, আর 1 এর মান কত? 10 প্লাস হচ্ছে 20, মানে হচ্ছে দুইটা যোগ করলে 30। এই 20 প্লাস 10 30। এখানে যে ভ্যালুটা পাচ্ছি আমরা 22/3 তার উপরে স্কোয়ার গুণিত 10, 10 সেকেন্ড ধরে ফ্লো হচ্ছে গুণিত হচ্ছে 30। তাহলে আমাদের এখানে পাওয়ারফুল হচ্ছে 16133.33 জুল। এত জুল শক্তি নষ্ট হচ্ছে। হ্যাঁ, এত জুল 10 সেকেন্ড ফ্লোতে এত জুল শক্তি নষ্ট হচ্ছে। আমরা যদি ডাব্লিউ এ ডাব্লিউ হচ্ছে যদি আমরা যাই এডিসি পথে যাই, ডাব্লিউ হচ্ছে এডিসি পথে, একইভাবে আমরা চিন্তা করব আই এডিসি স্কোয়ার ইন্টু টি আর 3 প্লাস আর 4, এটা আর 3 ডিভাইডেড বাই আর 4 ইকুয়াল টু আই এডিসি এর ভ্যালু আমরা পাইলাম 44/3, মানে 44/3 তার উপরে হোল স্কোয়ার ইন্টু 10 আর এখানে 8 প্লাস 7। তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় 44/3 স্কোয়ার গুণিত 10 15, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 3266 জুল। এত জুল শক্তি পাওয়া যাচ্ছে। সুতরাং কোনটা বড় আমরা দেখি, এখানে 16,133, এখানে যে 32,216। তাহলে আমরা দেখব হচ্ছে এডিসি পথে কোশ্চেনে কি বলছিল কোন অংশে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এডিসি পথে বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। এই হলো আমাদের অ্যান্সার, মানে দুইটা পথের শক্তি সমান হবে না। এই সেম ম্যাথটা আমরা কিভাবে করলাম, প্রথমে তুল্য রোধ বের করছি, কারেন্ট বের করছি, তারপরে প্রত্যেকটা ব্রাঞ্চ মানে প্রত্যেকটা যে দুইটা প্যারালাল পাথ, প্যারালাল পথে কারেন্ট, তারপরে তাদের শক্তি বের করছি। এটা আরেকটা টেকনিকে বের করা যায়, আমি সেটা দেখি এখন কিভাবে। তো ওই টেকনিকটা এটা চাইতে ইজিয়েস্ট কিছুটা, আমরা এটা দেখি সার্কিটটা ড্র করি। যদি এরকম হয় একটা সার্কিট, এটা হচ্ছে একটা আমাদের তো ফাইনাল সার্কিট, তো এটাই পাইছিলাম। এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে কত 15। হ্যাঁ, এই পথটা হচ্ছে এ এ বি সি পথ, এটা হচ্ছে এ ডিসি পথ। হ্যাঁ, এই পথটা আমি পথের নাম ডিফাইন করছি। আমি হচ্ছে রেজিস্টার এবার দুইটা করেও রাখা যেতে পারে, মানে যেভাবে সিরিজ না করেও রাখা যায়। এখানে 220 ভোল্ট, কালার চেঞ্জ গ্রিন কালার দিয়েছি। কেউ যদি এই দুই অংশে ভোল্ট মিটার ধরে তাহলে কত ভোল্ট পাবে? যেহেতু প্যারালালে কানেকশন, তো সে 220 ভোল্ট পাবে।
তাহলে এ বি সি এই পথের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 220 ভোল্ট। তাহলে আমরা এই পি আরেক ভাবে বের করতে পারি, ভি স্কোয়ার বাই আর। এভাবেও কিন্তু পিটা বের করা যায়, পাওয়ার। এবং ডাব্লিউ ইকুয়াল টু তখন করবে ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু টি। কারণ এখানে ভোল্টেজ জানি, দুই প্রান্তের বিভব জানি, রেজিস্ট্যান্স। আমরা হয়তো এই পদ্ধতিটা ইউজ করব। এখন প্রথম অংশে যাই। ডাব্লিউ এ বি সি, এবিসির অংশে ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 220, তার উপর স্কোয়ার। এবং আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? আর এর ভ্যালু আমরা পাই যাচ্ছি 30, তো টি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে অ্যান্সারটা যদি দেখি কত পাওয়া যাচ্ছে, 220 স্কোয়ার ডিভাইড বাই 30 গুণিত 10। আমরা আগে যেটা ভ্যালুটা পাইছি সেম ভ্যালু, 16133.33 জুল। এবং ডাব্লিউ যদি আমরা হচ্ছে এডিসি পথে যাই, একই ওয়ে, 220 স্কোয়ার ডিভাইডেড বাই 15 ইন্টু 10। ক্যালকুলেট করলে আমরা আগে যে ভ্যালুটা পাইলাম, 220 স্কোয়ার ডিভাইড বাই 15 গুণিত 10, ভ্যালুটা আসছে 32,266.67 জুল। অবশ্যই দেয়ারপর এটা হচ্ছে বড়, এডিসি এই পাওয়ারটা বড়। এখানে সরি পাওয়ার না, অ্যাকচুয়ালি শক্তিটা হচ্ছে বেশি ফ্লো, এখানে বেশি পরিমাণ এনার্জি লস হচ্ছে, ব্যয় হচ্ছে। এই গেল আমাদের কোশ্চেন। এটা 7 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা খুবই শর্ট টাইমে করা যায়। আমরা এই যদি প্রথমটা দেখি, 1 নাম্বার কোশ্চেন শুধু হচ্ছে সি ইকুয়াল টু আর বাই কে ভ্যালু বসালে হয়ে যায়। আর এই ঘ নাম্বার কোশ্চেনটা, এটা আমি হচ্ছে ইলাবোরেটলি ব্যাখ্যা করছি এখানে। এই তুল্য রোধ কিভাবে হয়, কিভাবে ফর্মুলা গুলো নিয়ে আসা যায়, এগুলো ব্যাখ্যা করছি, ওইটা ওই অনুযায়ী করা যায়। এবং সেকেন্ড যে অপশনটা দেখালাম এখানে, এই দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী করা যায়। এটা দ্বিতীয় পদ্ধতি, এই পদ্ধতি করা যায়। এটা হচ্ছে 15 মিনিটের মতো হচ্ছে টাইম লাগবে, কেউ যদি চ্যাপ্টারটা মোটামুটি সে বুঝে থাকে কোশ্চেন সলভ করতে। এবং আমরা হচ্ছে এই চলতরিৎ থেকে আর স্থির তড়িৎ থেকে কি কি কোশ্চেন আসে এগুলো একটা যদি দেখি আমরা। হুম, এইগুলো যদি দেখি তাহলে দেখবো এই যেখানে একটা তুল্য রোধের কোশ্চেন আসছে। এখানে এখানে একটা তুল্য রোধ, এটা তুল্য রোধ কত হবে, এই কোশ্চেনটা। তাহলে আমরা এখানে দেখি R1 আর R2 সিরিজে আছে। তাহলে প্রথমে কি হবে, R1 আর R2 হবে যোগ, R1 প্লাস R2, এটা কত পাবো আমরা? 12 ওহম পেয়ে যাচ্ছি। R1 আর R2 আমরা পেয়ে যাচ্ছি 12 ওহম। এবং এই দুইটা যুক্ত হওয়ার পরে এটার সাথে প্যারালাল হবে। দ্যাট মিনস এই 12 আর 6 হয়ে যাচ্ছে প্যারালাল। এই 12 আর 6 হয়ে যাচ্ছে প্যারালাল, 12 ওহম আর 6 ওহম হয়েছে প্যারালাল। প্যারালাল করলে তুল্যরোধ কি করতে হয়, ওপরে গুণ করতে হয়, 12 গুণিত 6, আর নিচে যোগ করতে হয় 12 প্লাস 6। তাহলে গুণ করলে 72 আর কত 18, 4 18 72, তাহলে 4। এটার অ্যান্সার হচ্ছে যে 4 ওহম। এটা গেল এটা। এরপরে বলা হচ্ছে উদ্দীপকের বর্তনীর, হ্যাঁ, উদ্দীপকের বর্তনীর কি ঘটনাগুলো ঘটবে তাই আমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে উদ্দীপকের বর্তনীর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বের করে ফেলছি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4 ওহম। এবং বলছে তো যে তড়িৎ ক্ষমতা, এই বর্তনীটার যে ব্যাটারি আছে, ব্যাটারিটার ক্ষমতা কত। মানে বর্তনী বলতে বর্তনীটা গাইড করে কে, বর্তনীটা কার দ্বারা চালিত হয়, বা অবশ্যই ব্যাটারির দ্বারা চালিত হয়। কিন্তু বর্তনীর ক্ষমতা বলতে আমরা ব্যাটারির ক্ষমতা বুঝবো। ব্যাটারি 12 ভোল্ট দেয় এবং তুল্য রোধ সার্কিটের 4 ওহম। তাহলে ব্যাটারি কত কারেন্ট যায়? 12 ডিভাইড বাই 4, 3 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়। তাহলে ব্যাটারি পাওয়ার কত? পি ইকুয়াল টু ভিআই। ভি হচ্ছে কত? ভি হচ্ছে 12 ভোল্ট, কারেন্ট কত? 3, 3 আর 12 গুণ করলে 36 ওয়াট। তাহলে বর্তনীর তড়িৎ ক্ষমতা 36 ওয়াট। এটা কারেক্ট। আরেকটা বলছে R1 ও R2 এর তড়িৎ প্রবাহ সমান। R1 আর R2 কিসে আছে? সিরিজে কানেক্টেড আছে। সিরিজের যত সার্কিট, যত রেজিস্ট্যান্স থাকে, তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো সমান থাকে। বিভব পার্থক্য চেঞ্জ হয়, তাহলে কারেন্ট প্রবাহ সমান। R3 এর মান যদি বৃদ্ধি করি তড়িৎ প্রবাহ হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পাবে। R3 এর মান যদি আমরা বৃদ্ধি করি, সাপোজ R3 এর মান ছিল 6, এখন করে দিয়েছি আমরা 12, এটা আমি ধরি, একটা গেস ভ্যালু ধরে নিয়েছি।
তাহলে এই 6 আর এখানে 6 যোগ করলে 12, আর এর নিচের 12, 12 আর 12 প্যারালাল হবে, 12 আর 12 প্যারালাল হয় 6 ওহম। আগে ছিল 4 ওহম, এখন 6 ওহম। এখন যদি কারেন্ট কত ফেলা হবে, 12/6, 2 অ্যাম্পিয়ার। আগে 3 অ্যাম্পিয়ার, এখন 2 অ্যাম্পিয়ার। অবশ্যই তড়িৎ প্রবাহ হ্রাস পাবে, কারণ রেজিস্ট্যান্স বাড়তেছে, তড়িৎ প্রবাহ অবশ্যই হ্রাস পাবে। তাহলে এখানে তিনটাই কারেক্ট। এখানে তাই দেখাইছে, এই যে হচ্ছে তিনটাই কারেক্ট। আরেকটা হচ্ছে রূপার আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ মধ্যে রো, এটা হচ্ছে রূপার আপেক্ষিক রোধ। রূপার আপেক্ষিক একটা মুখস্থ কোশ্চেন, এই কোশ্চেন এখানে এটা হচ্ছে একটু মুখস্থ কোশ্চেন পড়ছে, কিছু করার নাই। কিছু বই কিছু আপেক্ষিক রোধ দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে, কারণ এই কোশ্চেন গুলো হচ্ছে পড়ে অনেক টাইমই পড়ছে। ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করে জন অ্যামব্রোস ফ্লেমিং। ভ্যাকুয়াম টিউব এইভাবে জন ফ্লেমিং আবিষ্কার করে ভ্যাকুয়াম টিউব। আমরা আরেকটা আছে, এই যেখানে একটা কোশ্চেন করে 6 নম্বরে, 6 নম্বরের কোশ্চেনটা যদি দেখি আমরা, 6 নম্বরে বলছে তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তাহলে ফার্স্ট অফ তড়িৎ বলরেখার দিকে যাই। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, সরি, এটা একটা নেগেটিভ চার্জ। তড়িৎ বলরেখা কি হয়, পজিটিভ চার্জ থেকে বের হয় আর প্রবেশ করে কোথায়, নেগেটিভ চার্জে গিয়ে প্রবেশ করে, এভাবে এভাবে প্রবেশ করে। পজিটিভ চার্জ থেকে বেরোয়, নেগেটিভ চার্জ বেরোয়। এবং এই চার্জের মান যত বেশি হবে, মানে চার্জের পরিমাণ যত বেশি হবে, বলরেখার সংখ্যা তত বেশি হবে। এটা হচ্ছে কারেক্ট। বলরেখা যত কাছাকাছি থাকবে, তড়িৎ ক্ষেত্র তত বেশি শক্তি, কিন্তু তত বেশি হবে এখানে জিনিসটা, যে তড়িৎ ক্ষেত্র তত বেশি শক্তিশালী হবে, এই কথাটা বেশি। তড়িৎ ক্ষেত্রের ইন্টেন্সিটিটা তত বাড়বে যতগুলো বলরেখা যত কাছাকাছি থাকবে, কারণ একটা পজিটিভ চার্জ এখানে, একটা চার্জ এখানে থাকলে যে পরিমাণ একে অপরকে আকর্ষণ করবে, এই চার্জ দুটো তার চেয়ে বেশি আকর্ষণ করবে। বলছি একটি চার্জের বল, এটাও তাহলে হচ্ছে কারেক্ট। একটি চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখাকে কখনো ছেদ করে না, এটা কখনোই ছেদ করে না, তারা আড়াআড়ি প্রেসার মানে বল প্রয়োগ করবে, কিন্তু কখনো কাট করবে না, ছেদ করবে না, এটাও কারেক্ট। বলছে 4 নম্বরে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জের কেন্দ্রভূত হয় না। পজিটিভ চার্জের বেলায় বলরেখা কি হয়, নেগেটিভ চার্জের কেন্দ্রভূত হয়, মানে পজিটিভ চার্জ থেকে বের হয় আর নেগেটিভ চার্জে প্রবেশ করে। যদি এখানে বলা হয়তো নেগেটিভ চার্জের বেলায় বলরেখা নেগেটিভ চার্জে কেন্দ্রভূত হয়, তাহলে কারেক্ট। সুতরাং এটা রং, এবং কোনটি সঠিক নয় যেহেতু বলছে, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটা। নাম্বার 7 আরেকটা কোশ্চেন বলছে, কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা বলছে দুটি আধানের মধ্যকার বল রিলেটেড। তাহলে এখানে হচ্ছে আমরা জানি এফ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা দুটি আধানের মধ্যকার তড়িৎ বল 4 গুণ হবে, মানে এফ এর মান কত হবে, 4 গুণ হবে। কখন 4 গুণ হবে, একটি আধান 4 গুণ করলে। যে শুধুমাত্র এই আধানকে 4 গুণ করি, বাকিগুলো কি ঠিক আছে, তার মানে 4 গুণ হবে। হ্যাঁ, সুতরাং এটা যদি গুণ আকারে আছে তাহলে এটা কারেক্ট, 4 গুণ করলে 4 গুণ। প্রত্যেকটির মান 2 গুণ করলে, Q1 কে 2 করছি, এটাকেও 2 করছি, তাহলে 2 আর 2 গুণ করলে আবার কত হয়, 4 গুণ, এটাও কারেক্ট। আধান দুটি দূরত্ব অর্ধেক করলে, দূরত্ব অর্ধেক মিন্স কি করব আমি, দূরত্ব অর্ধেক মানে আর এর যে ভ্যালু আছে, এই ভ্যালুটাকে কি করে দিব আমি, আর এর ভ্যালুটাকে আমরা অর্ধেক করে দেব। মানে এখানে Q1 Q2 আছে, তাহলে আর কি 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 করতেছি, আমি আর ডিভাইড বাই 2 করে দিছি। তাহলে কে Q1 Q2 হয়ে যাবে আর ডিভাইড বাই 4, এই 4টা উপরে চলে যাবে, দেওয়ার হবে 4 কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আগে যে ভ্যালু ছিল তার সাথে এখন কয় গুণ হয়ে গেছে, 4 গুণ হয়েছে, তাহলে তিনটাই কারেক্ট, এটা তিনটাই কারেক্ট। এই গেল মোটামুটি আমাদের এই স্থির তড়িৎ এবং চল তড়িৎ থেকে কোশ্চেন। চল তড়িৎ স্থির তড়িৎ মিলে একটা, দুইটা, তিনটা, দুইটা 5টা এমসিকিউ আসছে, সরি 4টা, দুইটা 6টা এমসিকিউ আসছে, এবং একটা হচ্ছে সিকিউ আসছে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা অন্য আরেকটা কোশ্চেন আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।